ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। যেহেতু শুরু হয়ে গেছে টি-20 বিশ্বকাপ, সুতরাং খবর জুড়েই থাকবে বিশ্বকাপের খবর। তবে বাংলাদেশের জন্য কোনো সুখবর নেই। আবারও ব্যর্থ বাংলাদেশ শিবির। প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারায় হতাশ নিউ ইয়র্কের সমর্থকরা। টপ অর্ডার ব্যাটিং আর ফিল্ডিং দেখে যার পর নাই হতাশ তারা। বিশেষ করে লিটন সৌম্যর উপর ক্ষিপ্ত হয়েছেন ভক্তরা। অধিনায়ক নাজমুল শান্তকে অবসরে পাঠানোর কথাও বলেছেন তারা। প্রশ্ন তুলেছেন ক্রিকেটারদের ফিটনেস নিয়েও। আরো একটা ব্যর্থতার গল্প। বাংলাদেশ ব্যর্থতার বৃত্ত থেকে যেন কখনো বেরোতেই পারছে না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছিল, তারপরও ভক্তরা স্বপ্ন দেখেছেন নিউ ইয়র্কের এই প্রস্তুতি ম্যাচেও তারা কিন্তু গাটের পয়সা খরচ করে বাংলাদেশের খেলা দেখতে এসেছেন। কতটা কি করলো বাংলাদেশ, কথা বলতে চাই দর্শকদের সঙ্গে। কি মনে হলো খেলা দেখে? খুবই কষ্ট পেয়েছি। উইকেন্ডে অনেক কষ্টে ছুটি ম্যানেজ করে আজকে আসলাম। আমাদের অনেক কষ্টের পয়সা, তারপর আমরা দেশের সাথে সবসময় আছি, সবসময় থাকবো। ইনশাল্লাহ বাংলাদেশ খুবই ভালো করবে সামনের ম্যাচগুলোতে। কেন ব্যর্থ হচ্ছে না? বিকজ বাংলাদেশে অনেক আমেরিকার সাথে, আমেরিকা কখনো বাংলাদেশ আগে কখনো খেলে নেই। এই ফার্স্ট টাইম আমেরিকা বাংলাদেশ খেলছে। ইন্ডিয়াও সেম খেলছে, কিন্তু ইন্ডিয়া অনেক ইমপ্রুভ, অনেক গুড টিম। আপনার কি মনে হয় কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। দলের পরিবর্তন দরকার। আপনি দেখেন একটা ক্যাপ্টেন দিছে বাংলাদেশের। আমরা দেখলাম যে প্রত্যেকটা খেলোয়াড় যে অনুশীলন করছে, তখন সেই ক্যাপ্টেন সাইডে দাঁড়িয়ে অ্যাডভান্স দিচ্ছে প্লেয়ারদেরকে। সে কোনো রকম প্র্যাকটিস করতে তো দূরে থাক, সে মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে হাত দিয়ে, আমার কাছে ভিডিও আছে, হাত দিয়ে দাঁড়িয়ে সে দেখতেছে। হোয়াই? ওকে কি ক্যাপ্টেন মানে? বাংলাদেশের মতো একটা বড় টিমের মধ্যে একটা ক্যাপ্টেন এরকম অবস্থা। এবার আসেন আপনি লিটন সৌম্যর কথা, তারা কিভাবে দলে চান্স পায় আমার মাথায় ধরে না। পুরো ম্যানেজমেন্টটাকে চেঞ্জ করা দরকার। আবারই সাকিব, আবারই মাহমুদুল্লাহ। They didn't take the game seriously. Look at the fielding. You know how many catches they missed. That's not acceptable. Definitely, they need better fielding, more practice. এদের লজ্জা থাকা উচিত। বারবার ব্যর্থতার পরে তাদের দল ত্যাগ করা উচিত। না হলে তাদের মনে করেন বাংলাদেশ ক্রিকেট থেকে তাদেরকে সবাইকে শান্ত, সৌম্য, লিটনের অপশন নেওয়া উচিত তাদেরকে। কারণ মাহমুদুল্লাহ, সাকিব এরা আর কত করবে? এরা আর কত করবে? তো আমি মনে করবো যে শান্ত দলে থাকার মতো তার যোগ্যতা এনে থাকতো অধিনায়ক। নাজমুল হাসান পাপন আর হাতুরি সিং, এদেরকে আগে আউট করতে হবে। দেশের ক্রিকেট বাঁচাতে হলে এদেরকে আউট করতে হবে। আমি চাই যে সৌম্য আর টনটন এরা আমাদের সবসময় কুফা লাগা দেওয়া যাবে। এদের যদি নিতে হয়, যদি ওরা যদি কোনো আত্মীয় হয় আমাদের ক্রিকেট বোর্ডের কিংবা কারো, 7 নম্বর 8 নম্বর নামাক। লজ্জায় পড়ে গেছি, বলতেছে কি হচ্ছে, আপনাদের প্লেয়াররা মারতে পারে না। ইন্ডিয়া এরকম খেলছে, আমরা তো এরকম খেলতে পারি না। আসলে দর্শকরা খুব হতাশ হবেন, খুব স্বাভাবিক, এবং সেটাই খুব স্বাভাবিক যে যেরকম পারফরমেন্স বাংলাদেশ করছে, হঠাৎ একটা ম্যাচে পারফরমেন্স এরকম হলে মানা যায়, কিন্তু এইরকম পারফরমেন্স যখন চলমান থাকে তখন আসলে হতাশা খুব, সেটাই স্বাভাবিক। দর্শকরা হতাশ হবেন, ক্ষোভ হবেন, তারপর হয়তো সমর্থন জানাবেন। ডালাসে বিশ্বকাপের মূল মিশন শুরু হচ্ছে বাংলাদেশ। এই ব্যর্থতা কাটিয়ে সেখানে কতটা ঘুরে দাঁড়াতে পারে নাজমুল শান্তর দল, সেটা যে এখন বড় প্রশ্ন। অমিত, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ধৈর্যেরও তো একটা সীমা থাকে, হারতে হারতে তো সেটারও একটা সময় সীমা থাকে, দেয়ালে পিঠ থেকে যায়। একটা জয় মাঝে মাঝেও তো অন্তত দরকার। এই ধরনের সমর্থক, দর্শক যারা এত কষ্ট করে, নিজেরাই বলছিলেন কষ্টের টাকা দিয়ে দূর থেকে জার্নি করে টিকিট কেটে এসে বিদেশ বিভুঁইয়ে খেলা দেখতে আসছেন, একেবারে খুবই স্বাভাবিক একটা বিষয়। যেহেতু প্রবাসী বাঙালিরা দেশ থেকে দূরে থাকেন, তাদের কাছে আসলে ইমোশনাল জায়গাটা হয়তো বা তোমার আমার থেকে অনেক বেশি। যখন তারা নিজের দেশের ক্রিকেটারদেরকে সামনে খেলতে দেখবে, তখন আসলে হয়তোবা যেহেতু এক্সপেকটেশনসটা বেশি, ইমোশনাল জায়গাটা বেশি, হয়তোবা হতাশাটা এই জন্য বেশি কাজ করে। কিন্তু এই যে নাজমুল হোসেন শান্ত কিংবা অনেকেই এখনো আশা করছেন, দর্শকরা বললেন যে হয়তো পরবর্তী ম্যাচ থেকে ভালো করবে, এখন যে পারফরমেন্স দলের, কতটা ভরসা আসলে করা যায় যে হঠাৎ করে একেবারে একটা ম্যাচে অন্যরকম বাংলাদেশকে পাওয়া যাবে? সেটা হয়তো বা মিরাক্কেলই একমাত্র সম্ভব। আর তাছাড়া আসলে বডি ল্যাঙ্গুয়েজটাও বা কেমন থাকার কথা। আসলে পরপর কয়েকটা ম্যাচ হারার পরে আসলে দলের আত্মবিশ্বাস বা টিম স্পিরিট নিয়েও আসলে অনেক প্রশ্নের জায়গা থেকে যায়। আমার কাছে মনে হয় আমাদের সেখানে যিনি কাভার করছেন এই পুরো ওয়ার্ল্ড কাপটা, তাহমিদ অমিত, উনি মনে হয় আরো ভালোভাবে বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করে বলতে পারবেন। একেবারে যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী তাহমিদ অমিত যুক্ত হচ্ছেন। অমিত, সময়টা নিশ্চয়ই ভালো যাচ্ছে না বাংলাদেশের জন্য অন্তত, তবে মূল পর্ব বাংলাদেশে এখনো শুরু হয়নি, সেটাই একটা স্বস্তির ব্যাপার। বিদেশে থাকা প্রবাসীরা আপনার সঙ্গে যারা কথা বলছিলেন একটু আগে, আমরা দেখছিলাম একেবারেই হতাশ, সেটা নিয়ে আলোচনা করছিলাম। আসলে সবকিছুর তো একটা সময় থাকে বা ধৈর্য থাকে, কি বলবেন তাদের এই প্রতিক্রিয়াটা নিয়ে?
আসলে আমরা টেলিভিশনে যারা কাজ করি একটা জিনিসের সাথে খুব বেশি মানে পরিচিত, সেটা হচ্ছে ফাইল ফুটেজ। পুরনো যখন ছবি আমরা ব্যবহার করি সেটাতে আমরা ব্যবহার করি যে ফাইল ফুটেজ লেখা থাকে। আসলে বাংলাদেশ দলের পারফরমেন্স ঠিক এই ফাইল ফুটেজের মতোই, কিন্তু আমি তো অনেকদিন ধরেই অনেকগুলো টুর্নামেন্ট কাভার্স করি, একই রকম প্রশ্নের মুখোমুখি অনেক। 2023 বিশ্বকাপে তো হয়েছি, 2015 বিশ্বকাপে ছিল, তখনও কিন্তু একই কথাবার্তাই ছিল, সেম, যে বাংলাদেশ আসলে ভালো করছে না, এই ব্যর্থতার বৃত্ত থেকে কিভাবে বেরোনো যায়, কি করা যায়, একই রকম কথাবার্তা। অর্থাৎ যে সংকটটায় বাংলাদেশ ঘুরছে সেটা একদিন বা 2 দিন নয়, হঠাৎ করে যে পারফরমেন্স ডাউন হয়ে গেছে এরকমও নয়। বা নাজমুল শান্ত 1 মাস আগে বা 5 মাস আগে সেঞ্চুরি করেছেন, এখন করতে পারছেন না, এটাকে অফ ফর্ম বলে। তো বাংলাদেশের ক্রিকেটের অফ ফর্মটা আসলে অফ ফর্ম দীর্ঘদিনের, এটা আসলে চলছে না। যেভাবে যুক্তরাষ্ট্র ক্রিকেট এগিয়ে গেছে, কানাডার কথা বলছেন, ইভেন উগান্ডার কথাও যদি বলেন, আরো তো স্কটল্যান্ড আয়ারল্যান্ডের কথা তো বললামই না, ইভেন আফগানিস্তানকেও কিন্তু আজকে যত ক্রিকেট বিশ্লেষক বলছে যে আফগানিস্তান সেরা 4-এ উঠতে পারে, এখন পর্যন্ত পৃথিবীর কোনো ক্রিকেট বিশ্লেষক বলেছেন যে বাংলাদেশ সেরা 4-এ যেতে পারে? অর্থাৎ বাংলাদেশ ওই সময়টা আদায় করতে পারেনি। এটা কারণ তো সবারই জানা মোটামুটি, সমাধান কবে হবে আমি সেটা অবশ্য জানি না। অমিত, আসলে একের পর এক ম্যাচ তো হেরে চলছে টাইগাররা, তারপরেও আমরা কিন্তু তারা যখন দেশ ছাড়ছিলেন বা এই টুর্নামেন্টটা নিয়ে কথা বলছিলেন, আমরা দেখেছি ক্রিকেটাররা বেশ কনফিডেন্ট ছিলেন। অ্যাটলিস্ট আমরা গ্রিন রেড স্টোরিতেও দেখেছি প্রত্যেকটা ক্রিকেটাররাই বেশ কনফিডেন্টলি কথা বলেছেন। বাট এতগুলো ম্যাচ পরপর হারার পর বা বাজে পারফরমেন্সের পর আসলে সর্বোপরি বডি ল্যাঙ্গুয়েজটা কেমন দেখছেন, কনফিডেন্স অ্যান্ড এভরিথিং সব দিক থেকে? আসলে এটা তো আমাদের এখন একটা প্রোগ্রাম, মানে ঠিক নিউজ না, আমি কিছু জিনিস শেয়ার করতে চাই। বাংলাদেশ ক্রিকেট টিম আসলে দেশে অনেক বেটার, যখনই তারা বাইরে কম্পিট করতে যাচ্ছে তখন তারা পারে না। একই অবস্থা কিন্তু আমাদের মতো প্রত্যেকের মানুষের, এখানে যারা প্রবাসী আছেন তারা কিন্তু খুব কষ্ট করেন এখানে, কারণ কারোর মধ্যে সেই স্কিলটা নেই। স্কিল মানে হচ্ছে আপনার ড্রাইভিং, গাড়ি চালানো কিন্তু একটা স্কিল, আপনি পারেন। আমি এখানে সাংবাদিক পারি এটা আসলে কিছু না, আপনি রান্না পারেন কিনা এটা একটা স্কিল। কি ধরনের কাজ আপনি শিখেছেন, আসলে আপনি কি কারেন্টের লাইনে কাজ পারেন, তাহলে কিন্তু আপনি বাইরে বেটার করবেন। তা এখন ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে এগিয়ে গেছে, আমি অনেকদিন অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, দেখবেন কম্পিট করতে পারছে না বাংলাদেশ। আপনি ভারতের সাথে পার্থক্যটা দেখেন কত বড়, সেটা বাংলাদেশ ক্রিকেটাররা বোঝে। অর্থাৎ নিজেরা এখানে সেরা, যখন বাইরে আসছে অন্য ক্রিকেটার, ইভেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের সাথে, তারা সেই জায়গাটায় পাচ্ছে না। এই স্কিলটা, ক্রিকেটারদের স্কিলটা কিভাবে বাড়ানো যায়, এই নিয়ে কিন্তু আমি অনেকদিন আলোচনা করেছিলাম যে বাংলাদেশের ক্রিকেটাররা নাসা স্পেস সেন্টারে গিয়েছিল, কিন্তু সেখানে যে রোমাঞ্চিত হয়নি, তাদের লোম গায়ে দাঁড়ায়নি, কারণ সে নাসা সম্বন্ধে জানে না, স্পেস সেন্টার সম্বন্ধে জানে না। যদি সে জানতো তাহলে এই নাসা স্পেস সেন্টারকে রিলেট করতে পারতো। অর্থাৎ আমরা আমাদের গণ্ডির বাইরে কোনো কিছু নিয়ে পড়াশোনা করি না, জানার চেষ্টা করি না, আগ্রহ পাই না। আপনি গ্রেট ক্রিকেটার কখন হবেন? বিরাট কোহলিকে কোনো কোচ করে দেয়নি, কিন্তু নিজে তৈরি করেছেন, চেষ্টা, ওই ক্ষুধাটা নিজের। এখানকার আলী খান যুক্তরাষ্ট্রে সে টানা 4 ঘন্টা 5 ঘন্টা অনুশীলন করেন, তাকে কোনো কোচ কিন্তু বলে দেয়নি। আপনি নিজে ডেভেলপমেন্টটা চান কিনা, নিজেকে সেরা করতে চান কিনা, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমাদের ক্রিকেটাররা আস্তে আস্তে আসবে এগুলো কথাবার্তা। আমার অনেক কিছুতে খুব হতাশা লেগেছে, আমি নিজে এরকম মানে দেখতে পছন্দ করি না প্ল্যানহীন লাইফ, কিন্তু ওদের অনেক কিছু দেখি, যে ড্রেসটা পরে হোটেলের বাইরে যাওয়ার কথা হলো টিম জার্সি, আমাদের প্লেয়ার এটা পড়তে চায় না। যুক্তরাষ্ট্রের নাগরিক, যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা কিন্তু হোটেলের বাইরে গেলে ঠিকই টিম জার্সিটা পরে, তাহলে আমার পড়তে সমস্যাটা কোথায় ভাই? আপনি এখন বলতে পারেন যে ড্রেস পরলে কি 4 ছক্কা মারবো, এটা হচ্ছে ডিসিপ্লিন, এটা হচ্ছে নিয়ম, আপনি এটা মেনে চলবেন। আমাদের ক্রিকেটার দেখুন, রোহিত শর্মা কখনো হোটেলের বাইরে যেতে পারবেন? তিনি সুপারস্টার ক্রিকেটার, কোনো একটা পাবলিক অনুষ্ঠান হচ্ছে, সংবর্ধনা হচ্ছে, রোহিত শর্মা যে সেখানে ভাত খাবেন? কিন্তু আমাদের ক্রিকেটাররা গিয়েছেন, খেয়েছেন, অনুষ্ঠান করেছেন। কেন? এখানে এসেও তাদের ভাত খেতে হয় কেন? বিরাট কোহলি 16 বছর ধরে ভাত খান না? তিনি বিরাট কোহলি হননি? এমনি এমনি এখন হওয়া যায় না। এখন আপনি যদি একজন সঙ্গীত শিল্পীকে জোর করে কি আইসক্রিম খাওয়াতে পারবেন? তিনি গলা বিক্রি করে খান। কিন্তু আমাদের যারা কাজ করেন সেটা বোঝেন না। দেখবেন সেটা ট্রেনিংয়ে বোঝা যায়, সেটা ফিল্ডিংয়ে বোঝা যায়, এটা ক্যাচিংয়ে বোঝা যায়, দেখলেই বোঝা যায়। ছোট ছোট জিনিসগুলো পার্থক্য ক্রিয়েট করে, যেটা পার্থক্যটা বড় করে দেয় মাঠের পারফরমেন্স। যেমনটা বলছিলেন, শুধুমাত্র ব্যাটিং বোলিং বা স্কিল নয়, এর বাইরেও অনেক কিছুর ব্যাপার আছে, পেশাদারিত্বের অনেক ঘাটতি রয়েছে। অমিত, এই যে ক্যাপ্টেন নাজমুল শান্তকে ঘিরে ব্যাপক সমালোচনা হচ্ছে, ইন্ডিভিজুয়াল ক্রিকেটারদের নিয়েও কথা হচ্ছে, শান্ত কিংবা লিটন, সৌম্য, আমরা দেখছি ট্রল, যেটা এর আগে হয়েছে সেটা বড় করে হচ্ছে। টিম ম্যানেজমেন্ট পুরো বিষয়টা কিভাবে আসলে সামলাচ্ছে কিংবা কিভাবে সামলানো উচিত বলে মনে হয়? কেমন করে সামলানোর কিছু আসলে খুবই টাফ। আসলে সবাই আমার কেন জানি মনে হয় কিছুটা হতাশ। রান পাচ্ছেন না শান্ত, এটা খুবই সত্য। লিটনের রান পাচ্ছেন না,
তারা চেষ্টা করছেন। আসলে এই চক্র থেকে বের হওয়া আসলে এত সহজ কিছু নয় রঞ্জন। হঠাৎ করে আপনি ফিরতে পারবেন না, আমি বলছি আপনার তো ওই কম্পিটিটিভটা নাই। আপনি ওই বোলিং এর সামনে আলী খানের বোলিংটাই ফেস করতে পারছেন না, আপনাকে তো ঘোরাই সমস্যা। আমি অফ ফর্ম নিয়ে কোনো চিন্তিত নই। একটা দলের 11 জন ক্রিকেটার পারফর্ম করবে না, কোনো একজন ক্রিকেটার অফ ফর্মে যাবে। হার্দিক পান্ডিয়াকে দেখেন, তিনি আইপিএল এ কিচ্ছু করতে পারেননি। কালকের ম্যাচে হার্দিক পান্ডিয়ার ব্যাটিংটা দেখেন, মানে হতে পারে আইপিএল খারাপ যেতে পারে, তিনি এখন ভালো খেলছেন। আমাদের ক্রিকেটাররা বিপিএলও খারাপ করতেছে, আমাদের ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটও খারাপ করছে। আপনি এমন একজন ক্রিকেটার দেখাতে পারবেন না বিপিএল এর টানা ব্যাটিং ভালো করেছে, আপনি তাকে রেখে আসতেন। অর্থাৎ আপনি বিপিএলও পারফর্ম করতে পারেননি। আর তার মধ্যে আবার শুরু হয়ে গেছে শরীফুলের ইনজুরি। এই ইনজুরিগুলো বাংলাদেশকে বেশি ভোগায়। ওই ইনজুরি কেন বারবার পড়ে ক্রিকেটাররা? আপনাকে আসলে ওইখানে ওই বেসিক কারণ, এই যে আমি নিজের সম্বন্ধে সচেতন নই, কতটুকু খেতে হবে, কিরকম কাজ করতে হবে, কিভাবে চলতে হবে, পড়াশোনা করা, জানা যে ম্যাকগ্রা কিভাবে ইনজুরি থেকে নিজেকে দূরে রাখতেন, এটা আসলে কোনো কোচ আপনাকে শেখাবে না। আপনার পেসার হিসেবে আপনি ওই জীবনীটা পড়বেন, সেটা করেন কিনা খুবই ইম্পর্টেন্ট পার্ট। ইন্ডিভিজুয়াল স্কিল রাতারাতি আসলে এগুলো সম্ভব নয়, দীর্ঘ সময়ের ব্যাপার, একটা সাধনার ব্যাপার। অসংখ্য ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হোপফুলি সবার মতো আমরা প্রত্যাশা করতে চাই মূল পর্বে বাংলাদেশ ভালো করবে। এক্স্যাক্টলি। টি-20 বিশ্বকাপের আরও খবর। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শরীফুল ইসলামের আঙুলের ইনজুরিতে শঙ্কার মেঘ জমেছে টাইগার ক্রিকেটে। বাঁহাতের মধ্যমা ও তর্জনীর মধ্যবর্তী স্থানে 6টি সেলাই পড়েছে এই পেসারের। বিশ্বকাপ মিশন শুরুর আগে বড় দুশ্চিন্তা হয়ে এসেছে শরীফুলের ইনজুরি। 20তম ওভারে বল করতে এসেই চোট পান এই পেসার। হার্দিক পান্ডিয়ার শট ঠেকাতে গিয়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন। দ্রুতই হাসপাতালে নেওয়া হয় টাইগার ক্রিকেটে আস্থার প্রতীক হয়ে ওঠা এই পেসারকে। তবে কবে নাগাদ শরীফুল ফিরবেন এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি বিসিবির চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী। রিং ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যেকার যে ওয়েব স্পেস, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়। মাঠে তাৎক্ষণিক পরিচর্যার পরে শরীফুলকে খেলা শেষে নিকটস্থ নেসাও ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। 6টা সেলাই পড়েছে। তো আমরা 2 দিন পরে ওর ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর রিটার্ন টু প্লের জন্য কীরকম সময় লাগবে। টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে যুক্তরাষ্ট্র। কানাডার দেয়া 195 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 14 বল হাতে রেখেই জয় তুলে নেয় মার্কিনীরা। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার উঠে অ্যারন জোন্সের হাতে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত 8:30টায় উইন্ডিজের মোকাবেলা করবে পাপুয়া নিউগিনি। মার্কিন মুলুকে বসেছে এবারে টি-20 বিশ্বকাপের আসর। কোনো ধরনের চাকচিক্য ছাড়াই পুরো বিশ্ব দেখল সাদামাটা এক উদ্বোধন। তবে উদ্বোধন সাদামাটা হলেও ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অ্যারন জোন্স। ডালাসে কানাডার দেয়া 195 রানের টার্গেট হেসে খেলে পার করলেন এই ব্যাটার। প্রতিপক্ষের বোলারদের তুলোধুনো করে মাত্র 40 বলে খেলেন হার না মানা 94 রানের এক অতিমানবীয় ইনিংস। 10 ছক্কার ইনিংসে স্ট্রাইক রেট 235। জোন্সকে যোগ্য সঙ্গ দেন আন্দ্রেস গোস। 65 রানের এক ঝলমলে ইনিংস আসে তার ব্যাট থেকে। মাত্র 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে যুক্তরাষ্ট্র। অনবদ্য ইনিংসের জন্য ম্যাচ সেরা হন অ্যারন জোন্স। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেয় কানাডা। 43 রানে উদ্বোধনী জুটি ভাঙেন হারমিত সিং। অ্যারন জনসনকে 23 রানে ফেরান এই বোলার। সর্বোচ্চ 61 রান আসে নভনীতের ব্যাট থেকে। শেষ দিকে নিকোলাস কির্টনের 51 ও শ্রেয়াসের 32 রানের ঝোড়ো ইনিংসে 5 উইকেট হারিয়ে 194 রানের পুঁজি পায় কানাডা। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে সবশেষ সিরিজের মতো আরও একটি পরাজয় জোটে কানাডিয়ানদের। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি শেষ 4-এর প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 41-18 পয়েন্টে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এ নিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠল লাল সবুজের প্রতিনিধিরা। সবশেষ 3 আসরে শিরোপা জেতে স্বাগতিকরা। এবার ঘরের মাঠে এখন পর্যন্ত গ্রুপ পর্বের কোনো ম্যাচ হারেনি দল। পয়েন্ট টেবিলে গ্রুপ এতে শীর্ষস্থান ছিল বাংলাদেশের। সেমিফাইনালেও প্রতিপক্ষ থাইল্যান্ডের চেয়ে এগিয়ে ছিল আব্দুল জলিল শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে 23-8 ব্যবধানে এগিয়ে প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও অসহায় আত্মসমর্পণ থাইল্যান্ডের। শেষ পর্যন্ত 3টি লোনা সহ 41-18 পয়েন্টের জয় ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। সোমবার আসরের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
আমরা মনে করছিলাম এটাই আমাদের মানে ফাইনালের মতো, যেহেতু নকআউট পর্বের খেলা, এটা হেরে গেলেই তো বাদ। তো থাইল্যান্ডকে আমরা কিন্তু অনেক ভালো টিম মনে করেছিলাম, এত ভালো আমরা খেলতে পারবো সেটা আমার ধারণা ছিল না। তো শুরু থেকেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল, আমাদের সবাই ভালো খেলার কারণে আমরা এত সহজ জয় পেয়েছি। কিন্তু থাইল্যান্ড কিন্তু অনেক ভালো টিম। 2014 সালে এশিয়ান গেমসেও কিন্তু আমি ওই দলের সদস্য ছিলাম, থাইল্যান্ডের কাছে আমরা হেরেছিলাম। বাংলাদেশ বিপজ্জনক দল, বিশ্বকাপে তাদের ভালো সম্ভাবনা আছে। বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইব্রাহিম সিং। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এক টিভি শোতে এসব কথা বলেন তিনি। এদিকে কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্রের দাপুটে জয়ের দিনে বাংলাদেশকে খোঁচা দিলেন আরেক ভারতীয় রবিচন্দ্র অশ্বিন। এক্স বার্তায় বললেন, যুক্তরাষ্ট্রের সিরিজ জয় কোনো ফ্লুক ছিল না। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রতিবেশী কানাডার লড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হলেও ক্রিকেট ভক্তদের খুব একটা আগ্রহের কেন্দ্রে ছিল না। তবে একাধিক রেকর্ড করে ঠিকই আলোচনা জন্ম দিয়েছে দুই প্রতিবেশীর এই লড়াই। বিশেষ করে অ্যারন জোন্সের 40 বলে 94 রানের ইনিংস দিয়েছে ভিন্ন বার্তা। 195 রানের লক্ষ্য, 7 উইকেট ও 14 বল হাতে রেখেই টপকে যায় যুক্তরাষ্ট্র। দলটির এমন দাপুটে জয়ের দিনে ঘুরে ফিরে আসছে বাংলাদেশের নাম, কারণ এই যুক্তরাষ্ট্রের বিপক্ষেই সম্প্রতি 2-1 ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। আর সেটি যে অঘটন বা ফ্লুক ছিল না, সেটি মনে করিয়ে দিলেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। সিয়াটল অর্কাসের হয়ে খেলা অ্যারন জোন্স দারুণ ব্যাটিং নৈপুণ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচ রাঙিয়েছে। যুক্তরাষ্ট্র দেখিয়েছে বিশ্বকাপের আগে কেন তারা বাংলাদেশের উপর ছড়ি ঘুরিয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হার। রীতিমতো আত্মবিশ্বাসের তলানিতে নাজমুল শান্তর দল। তারপরও টাইগারদের এই দলটিকে বিপজ্জনক বলছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। বিশ্বকাপে বাংলাদেশের ভালো কিছুর সম্ভাবনাও দেখছেন তিনি। বর্তমানে বিশ্বকাপের শুভেচ্ছাদূতের ভূমিকায় আছেন ভারতের হয়ে 2টি বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শোতে এসে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের সম্ভাবনা আছে, তারা বিপজ্জনক দল। আগেও বেশ কিছু অঘটনের জন্ম দিয়েছে তারা। তবে বিশ্বকাপ জিততে হলে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে, যা বাংলাদেশ করতে পারছে বলে আমি মনে করি না। তবে তাদের সেই সামর্থ্য আছে। আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। মুজরেবেন তারেক, যমুনা স্পোর্টস। এ ছিল আজকে স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।